এয়ারপোর্টের ওয়েটিং রুমে বসে আছি সেই 2 ঘন্টা যাবত। আমার ফ্লাইট আরও 25 মিনিট পর। এত তাড়াতাড়ি হয়তো কেউ আসে না, কিন্তু আমি এসেছি, যাতে মনে হঠাৎ আসা এই অনুভূতিটা স্থায়ী খুঁটি গাড়তে না পারে। দরদর করে মুখে ঘাম ঝরছে, এসি থাকা সত্ত্বেও। মনে চলতে থাকা তুমুল আন্দোলন, তার সাথে তাকে প্রতিহত করার আমার লড়াই, তারই জানান দিচ্ছে। আচ্ছা, আমি কি সেই সারা চৌধুরী, 23 বছরের শক্ত তরুণী, যার একমাত্র লক্ষ্য আর উদ্দেশ্য হলো তার ক্যারিয়ার, লাইফকে যে সবসময় প্র্যাকটিক্যালি দেখে, যার সাকসেস পাওয়ার একটু বেশি তারা, তাই তো কলেজ ল্যাব থেকে শুরু করে ভার্সিটি পর্যন্ত সে শুধু এর পেছনেই ছুটে চলেছে। হ্যাঁ, ক্যারিয়ার, ওয়ান অ্যান্ড অনলি প্রায়োরিটি। লাইফের ডিকশনারিতে আমি একটা শব্দই রেখেছি, বাকি সব পিছনে। এতদিন ধরে আমি শুধু একে নিয়েই ভেবেছি, শুধু হঠাৎ। সারা জানিস, গত কয়েকদিন ধরে আমার পেছনে একটা কিলার লুকিং হ্যান্ডসাম ছেলে ঘুরে বেড়াচ্ছে। ছেলেটাকে দেখতে এত কিউট লাগে, তার উপর এত ভদ্র। নিজের থেকে হয়তো কিছু বলতে পারছে না, একবার প্রপোজটা করে দিলেই আমি অ্যাকসেপ্ট করে ফেলবো। কবে যে করবে? আমার বেস্ট ফ্রেন্ড তুলি একদিন হঠাৎ আমার কাছে এসে এক নিঃশ্বাসে হরহর করে কথাগুলো বলতে লাগলো। আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, ওয়েট, কবে থেকে এসব চলছে? তুলি আমার প্রশ্নে আরও এক্সাইটেড হয়ে বলল, আরে ওই দিন তোর মনে আছে না? ওই যে একদিন তোর সাথে বাসে ভিডিও কলে কথা বললাম, তুই আমার পাশে বসে একটা পেট মোটা ভুড়িওয়ালা লোককে দেখে আমাকে নিয়ে খিলখিল করে হেসে খেপাতে থাকলি। আমি ওকে আবারও থামিয়ে ধমকে শুরু বললাম, হ্যাঁ, যেদিন তুমি ইয়ারফোন ছাড়াই বাসে বসে আমায় ভিডিও কল করে আমার কথা সবাইকে শুনিয়েছে, তাই না? ভাগ্যিস তোর পাশের লোকটা ঘুমিয়েছিল, না হলে তোর ফোনটা ধরে একটা আছাড় মারত, গাধি কোথাকার। পাবলিক বাসে কেউ ইয়ারফোন ছাড়া ফোন লাউড মোডে রেখে কথা বলে? তুলি বিরক্ত হয়ে মুখ ফুলিয়ে বলল, আরে সাথে ইয়ারফোন ছিল না তো কি করব? তুই আমার কথা শোন। ছেলেটা সেদিন বাস থেকে নামার পরই আমার পিছু নিয়েছে, এমনকি বাসার সামনেও দাঁড়িয়ে থাকে। তারপর থেকে যখনই বাসা থেকে বের হই, তখনই কোথা থেকে যেন চলে আসে। আমারও একটা কপাল, তারপর থেকে যখনই বাসা থেকে বের হওয়া হয়েছে, সাথে না হয় আপু, না হয় বাবা, না হয় মা, না হয় কেউ না তো কেউ ছিলই। তাই তো ছেলেটা হয়তো কিছু বলতে পারে না, এমনকি আজকেও আব্বু দিয়ে গেছে, নয়তো দেখতি আমার পেছন পেছন ঠিক আসতো। আমি ভুরু কুচকে তাকিয়ে তুলির কথা শুনতে লাগলাম। বেশি কথা বলা ওর অভ্যাস, এটা নতুন কিছু না। কয়েকদিন পরপরই ওর নিত্য নতুন ছেলেকে ভালো লাগে, আর তারই তখন ওর সিরিয়াস পছন্দ হয়। আমি ওসব নিয়ে এত ভাবি না, একটু সুন্দর হয়। আজ পর্যন্ত যত স্মার্ট বড়লোক সুন্দর ছেলেরই প্রপোজাল পেয়েছি, সব রিজেক্ট করেছি। তুলি অনেকবার বলেছে, রিয়েল লাভ না করলি টাইম পাস তো করতেই পারোস। আমি এক কথায় না বলেছি। এই টাইম পাস শব্দটা আমার কাছে অসহ্য লাগে। টাইম কি এতটাই ফালতু হয়ে গেছে যে তাকে এসব করে পাস করা লাগবে? আর একটা আছে লাভ। লাভ আবার কি? যত সব ফিল্মের রোমান্টিক লুতুপুতু কয়েকটা ডায়লগ, তাছাড়া আর কিছুই না। এসব 90 দশকে বলা মানাতো, এই 20 শতাব্দীতে না। দেখি তো আশেপাশে কত আছে দুজনের মধ্যে লাভ। তাই এই লাভ সাবের ওপরে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার ইন্টারেস্ট তো শুধু ক্যারিয়ার। জোরে ফোনের রিংটনের শব্দে আমার চমক ভাঙল। কখন যে ব্যাগটা হাত থেকে পড়ে এয়ারপোর্টের ফ্লোরে পড়ে রয়েছে খেয়াল করিনি। ব্যাগটা তুলে কাপা কাপা হাতে ফোনটা বের করলাম। সার্ভিস কল ছিল, তাই কেটে দিলাম। আমি ভেবেছিলাম সে ফোন করেছে। তুলি সেই অজ্ঞাত ছেলের কথা জানানোর 2 দিন পরই তুলি আবার আসে আমার সাথে একটা কফি শপে মিট হতে। আমি আগে চলে এসেছিলাম, বসে বসে ফোনে টেম্পল রান গেমস খেলছিলাম। এমন সময় তুলি গোমরা মুখে আমার সামনের চেয়ার টেনে ধপ করে বসে পড়ে। আমি ওর দিকে না তাকিয়ে গেমস খেলা অবস্থায় বললাম, কি হলো, ওই ছেলের সাথে কি ব্রেকআপ হয়ে গেছে? তুলি বিরক্ত হয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, উফ, প্রেম না হতে ব্রেকআপ হয় কিভাবে? আর ওই যে ছেলে আমাকে না তোকে পছন্দ করে। তুলির কথা শোনা মাত্রই আমি গেমসের আমি রাস্তা ছেড়ে খাদে টুপ করে পড়ে গেলাম। গেম ওভার। এই প্রথম কোনো ছেলের ব্যাপারে বেশ অবাক হলাম। তুলির দিকে অগ্রসর হয়ে ভুরু কুচকে তাকালাম, কিন্তু তুলি মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়েই বলে যাচ্ছে। তোর সাথে দেখা হওয়ার পরদিনই আমি ছেলেটাকে নিজে থেকে গিয়ে বললাম, আপনি কি আমায় কিছু বলতে চাচ্ছেন? সংকোচ না করে বলে ফেলুন, আমি এখনো সিঙ্গেল। এত আশা করে বললাম, কিন্তু ছেলেটা কি বললো জানিস? আপনি সেদিন একটা মেয়ের সাথে বাসে ভিডিও কলে কথা বলছিলেন, ওই মেয়েটাকে।
আমার মুখ বড় হা হয়ে গেল। এই ছেলে এতদিন তোর কথা জানার জন্য আমার পেছনে ঘুরছে। সেদিন বাসে সে আমার পাশেই দাঁড়িয়েছিল। তোর সেই মুগ্ধকর খিলখিল হাসি শুনেই আমার ফোনের দিকে তাকায়, আর তারপর থেকেই চলছে। ছেলেরা মেয়েদের পছন্দ করে তাদের পিছনে ঘুরতে ঘুরতে পাগল হয়ে যায় শুনেছি, কিন্তু পছন্দের মেয়ের বান্ধবীর পেছনেও যে ঘোরে তাই প্রথম দেখলাম। আমি এবার অবাক ভাব কাটিয়ে আবার চেয়ারে হেলান দিয়ে বললাম, ধুর, তোর সাথে মজা করেছে। তুলি গলায় চিমটি দিয়ে বলল, সত্যি বলছি। সে একদম সিরিয়াস হয়ে বলছিল। তাকে দেখলেই বোঝা যায় সে মজা করার ছেলে না। শেষমেশ কিনা তোকেই পছন্দ করলো। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে আফসোসের সুরে বলল, বেচারা। ওর এমন ছেলেটার জন্য আফসোস করে বেচারা বলার কারণ আমি জানি। ওর মতে ছেলেটা আমাকে অনেক সিরিয়াস টাইপ পছন্দ করে, কিন্তু আমি যে রিজেক্ট করে দেব সেটাও তুলি ভালো করেই জানে। তাই নিয়ে ছেলেটার জন্য ম্যাডামের সিম্পেথি জাগছে। হঠাৎ তুলি টেবিলের ওপরে রাখা আমার হাত শক্ত করে চেপে ধরে বাম হাত উঠিয়ে আমার পেছনে ইশারা করে জোরে বলল, সারা, ওই দেখ আয়ান। আমি কপাল ঈষৎ ভাঁজ করে বললাম, আয়ান? তুলি অস্থির হয়ে বলল, আরে ওই ছেলেটা। আমি ওর হাত বরাবর পিছনে তাকালাম। সামনে থাকা ওয়েটারটা একটু সরে যেতেই চোখে পড়ল আমাদের ডান সারির ঠিক 4 টেবিল পর টেবিলে কফি কালার শার্ট গায়ে একটি ছেলে বসে আছে। হাতে ব্ল্যাক ব্যান্ডেড ঘড়ি, সামনে চুলগুলো হালকা স্পাইক করা, একটু যেন অগোছালো, কিন্তু এতেই যেন বেশি ভালো লাগছে। বাড়িয়ে বলা স্বভাবের তুলির বর্ণনার থেকেও ছেলেটা আরও বেশি সুন্দর। বয়স আমার থেকে 1 বা 2 বছরের বেশি হতে পারে। তুলি ঠিকই বলেছে, ছেলেটাকে দেখলেই বোঝা যায় চুপচাপ, ভদ্র। এতক্ষণ আমাদের দিকেই তাকিয়েছিল, কিন্তু আমি তাকাতেই মাথা নিচু করে ফেলে। মাঝে মাঝে আর চোখে দেখার চেষ্টা করছে, কিন্তু বিশেষ সুবিধা হচ্ছে না। আমি কিছুক্ষণ তাকিয়ে থেকে ফিরে চেয়ারে হেলান দিয়ে বললাম, ভালো। তুলি চোখ কপালে তুলে বলল, শুধু ভালো? তো আর কি বলবো? আচ্ছা ফাইন, শুধু ভালো না, অনেক ভালো। কিন্তু তুই আমার থেকে যেটা এক্সপেক্ট করছিস সেটা কখনোই সম্ভব না। কারণ তুই জানিস, ফাইনালি 2 বছর প্রাণপণ চেষ্টা করার পর আমি নিউজিল্যান্ডের একটি বড় কোম্পানিতে ভালো পোস্টে জব পেয়েছি। আর 2.5 মাস পরেই আমি নিউজিল্যান্ডে যাব। তো এখন আমি এসব নিয়ে কেন ভাববো? সত্যি তো, আমি এসব নিয়ে কেন ভাববো? আমি যা চাই তাই তো হচ্ছে। তবে এখন কেন এয়ারপোর্টে বসে আমার এত অস্থির লাগছে? চারপাশে মানুষ গিজগিজ করছে, কেউ আসছে কেউ যাচ্ছে। আমার পাশে একটি 18-19 বছরের মেয়ে ফিসফিস করে হেসে হেসে ফোনে কথা বলছে। নিশ্চয়ই মেয়েটির বয়ফ্রেন্ডের সাথে। ফিসফিস করে কথা বললেও মেয়েটির সব কথাই আমি বুঝতে পারছি। আরে বাবা, আমি তো 1 মাসের জন্যই যাচ্ছি, সেখানে গিয়ে রোজ ফোন দেব। এক পর্যায়ে মেয়েটি খিলখিল করে হেসে বলল, এখন কি স্টকার হয়ে যাবে নাকি? স্টকার কথাটা আমার কানে খুব বাজলো। সেদিন প্রথম আয়নকে কফি শপে দেখার পর প্রতিদিনই সে আমার পিছু নিত। যেখানেই যেতাম সেখানেই সে থাকতো। আমার রুটিনে এর একটা দৃশ্য চেপে গেল। আমি রাস্তায় বেরোলাম মানেই আমার পিছনে ক্যাজুয়াল শার্ট, জিন্স গায়ে একটি ছেলে মাথা নিচু করে হাঁটতে থাকবে। শার্টের হাতা থাকবে কনুই পর্যন্ত ভাঁজ করা, হাতে ব্র্যান্ডেড ঘড়ি, আর চুলগুলো সব সময়ের মতোই হালকা স্পাইক করা আর একেবারে একটু অগোছালো। এভাবেই এক এক দিন এক এক কালারের শার্ট গায়ে ভদ্র ছেলেটা স্টকারের মতো আমার পিছু নিতে লাগলো। কিন্তু না, আয়নকে ঠিক স্টকার বলা যায় না, কারণ সে খুব দূরত্ব থেকেই আমার পিছনে আসতো। কখনো উত্ত্যক্ত ফিল হয়নি, বরং আরও সেফ ফিল হতো। যখন রাত করে আমি রিক্সায় চড়ে গার্লস হোস্টেলে ফিরতাম, পিছন পিছন সে তার বাইক নিয়ে আমার হোস্টেল পর্যন্ত আসতো। ফলে আর নির্জন রাস্তাকে ভয়ানক লাগতো না। আমি ভেবেছিলাম 5 দিনের মধ্যেই আয়ন আমাকে প্রপোজ করে বসবে, কিন্তু সেই সংখ্যা যখন গড়িয়ে 17 দিনে পৌঁছালো, তখন আমার কাছে বেশ অবাক লাগলো। এখন পর্যন্ত কথা বলার চেষ্টা করেনি। ছেলেটা চায়টা কি? কিছু বলছেও না, আবার পিছু পিছু ঘুরছে শুধু শুধু। কেন? আয়নকে প্রথম যেই কফি শপে দেখেছিলাম সেখানে আমি প্রায় যাই। বলতে গেলে সেটা আমার একটা ফেভারিট প্লেস। একদিন একা একাই সেখানে বসে কফি খাচ্ছিলাম। ঘাড় এদিক সেদিক ঘোরাতেই দেখলাম আয়নও চলে এসেছে। এদিক সেদিক তাকিয়ে বসার জায়গা খুঁজছে। আজ সব সিটি বুক হয়ে আছে, কোথাও জায়গা নেই। আমি হাত ইশারা করে তাকে ডেকে বসতে বললাম। আয়ন একটু ইতস্তত হয়ে এসে বসে পড়ল। আমি একটু হেসে বললাম, প্রতিদিন যেহেতু আমার পিছু নিবেই আর আমি যেখানে যাই সেখানেই চলে আসবে, তাহলে আর আলাদা বসার কি দরকার?
একসাথেই বসে গল্প করতে পারি, আর বোরিংও লাগবে না, দুজনে একে অপরের কোম্পানিও পাবো। আয়ান চুপ করে মাথা নিচু করেছিল। আমার কথা শেষ হওয়ার পর আমার দিকে তাকালো। আমি ওর কোনো উত্তর না পেয়ে মুখে একটা হাসি নিয়ে ভ্রু নাচিয়ে ইশারা করলাম ওর মত কি। কিন্তু আয়ান সেদিকে ভ্রুক্ষেপ না করে একটু মুচকি হেসে লাজুক ভঙ্গিতে বলল, তুমি সেদিনও ঠিক এভাবেই ভ্রু নাচিয়ে হাসছিলে। কোন দিন? ওই যে বাসে তুমি তোমার ফ্রেন্ডের সাথে কথা বলছিলে। আমি ওর কথা শুনে অবাক হলাম। ওকে বললাম, আমি কিভাবে না কিভাবে হেসেছি সেটা তোমার এখনো মনে আছে? আয়ান হঠাৎ সিরিয়াস হয়ে বলল, আমি এটা কখনো ভুলতে পারবো না। আমি ওকে থামিয়ে বললাম, লিসেন, আমি কিন্তু আর 2 মাস পরই নিউজিল্যান্ডে যাবে। সেখানে তুমি জব পেয়েছ। তারপর কবে দেশে আসবে না আসবে তার কোনো ঠিক নেই। আমি বললাম, তাহলে যখন জানোই তাহলে শুধু শুধু কেন সময় নষ্ট করছো? আয়ন খুব আবেগের সুরে বলল, এর থেকে বেশি সময়ের বেস্ট ব্যবহার নিজের জন্য আর কখনো করিনি। আয়ান, খুব অদ্ভুত লেগেছিল আমার ছেলেটিকে। একটা মেয়ের পেছনে শুধু শুধু ঘোরা মানে নিজের জন্য সময়কে বেস্ট কাজে লাগানো মানে কি? প্রথমে মনে হয়েছিল মাথায় কোনো সমস্যা আছে। এত আবেগের কথা আজকাল কে বলে? পরে দেখি না, কথাবার্তায় তো ভালোই স্মার্ট। অপরিচিত মানুষের সাথে সহজে মিশতে পারার গুণ আমার মধ্যে আছে। আয়নের সাথে কিছুদিনের মধ্যেই ভালো মিশে গেলাম। এমন কিন্তু না যে আয়ন আমাকে তার ফিলিংস বোঝানোর আপ্রাণ চেষ্টা করছে। সে এসব নিয়ে কিছুই বলতো না। এমনকি কখনো নিজের মুখে আমাকে পছন্দের কথা বলেনি। খুব হাসি মুখে আমার সাথে থাকতো। ওকে আমি খুব লাইটলি নিয়েছিলাম। ওর ইমোশনাল কথাগুলো আমার কাছে খুব ফানি লাগতো। সেসব কথা শুনে ওর সামনে হাসতে থাকতাম। ওল্ড রোমান্টিক ফিল্মের ডায়লগের মতো মনে হতো। এসব আবার হয় নাকি? এয়ারপোর্টের স্বচ্ছ গ্লাস দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আচ্ছা, এমন ঝিরিঝিরি বৃষ্টিতেও কি প্লেন চলে? ফ্লাইট আবার ক্যান্সেল হয়ে যাবে না তো? ক্যাফেটেরিয়াতে আমি আর আয়ন বসেছিলাম। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে। বৃষ্টির বেগ দেখার জন্য দরজার কাছে এসে দাঁড়ালাম। আয়ন পাশ থেকে বলে উঠল, স্যারা, আমার বাইক 2 মিনিট হেঁটে চলো রাস্তার পরেই এক গ্যারেজে রাখা আছে, চলো সেখান থেকে বাইক নিয়ে বাসায় যাই। এর ভেতরে মনে হয় না গাড়ি পাওয়া যাবে। আগে বৃষ্টি থামুক, 2 মিনিট হেঁটে যেতে গেলে ভিজে যাব। তাছাড়া তো কোনো উপায় নেই। কেন, তোমার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে না? লাগে, বাট এখন যদি বৃষ্টিতে ভিজি তবে রাতের মধ্যেই হালকা ঠান্ডা লাগার সম্ভাবনা হতে পারে। আর তার জন্য আমাকে ঠান্ডার ওষুধ খেতে হবে। ঠান্ডার ওষুধের কারণে ঘুম বেড়ে যাবে। আর তার ফলে আমি বাইচান্স সকালে আমার এয়ারপোর্টে পাসপোর্ট করানোর কাজে যাওয়াটা লেট করে ফেলতে পারি। আমার কথায় আয়ন হেসে ফেলল। বলল, এত চিন্তা করে কিছু করা যায় নাকি? যা ভালো লাগবে তাই করে ফেলবে। জাস্ট ফলো উইথ ইট। পরেরটা পরে দেখা যাবে। এত প্র্যাকটিক্যালি ভাবে কি হবে? ওর কথা শুনে আমার চোখ কপালে উঠে গেল। আমি অবাক হয়ে বললাম, প্র্যাকটিক্যালি ভাবে কি হবে মানে? সব কিছু তো প্র্যাকটিক্যালি হয়। আয়ান ঈষৎ হেসে বলল, সব কিছু প্র্যাকটিক্যালি হয় না। আমি এবার ফিক করে হেসে ফেলে বললাম, মিস্টার, আমার ফরেন যাওয়ার কথাটা কিছুক্ষণের জন্য ভুলে যাও। তারপর ভেবে দেখো, আমাদের ভেতর এমনিতেও কিছু হতে পারবে না। তুমি আর আমি কমপ্লিটলি ডিফারেন্ট, দুইটা বিপরীত মেরু। আমি যতটাই প্র্যাকটিক্যাল ভাবি তুমি ততটাই ভাবুক। আয়ন একটা মিষ্টি হেসে দিয়ে বৃষ্টিতে নেমে বলল, চুম্বকের 2 বিপরীত মেরু কিন্তু আকর্ষিত হয়। বৃষ্টি ভেজে ওর সেই মিষ্টি হাসি দেখে মুগ্ধ না হয়ে পারলাম না। আমার আর কি করার, আমাকে বৃষ্টিতে নামতে হলো। দুজনে ফাঁকা রাস্তা দিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে ছুটে গ্যারেজের দিকে যাচ্ছি। দুষ্ট আকাশ যেন আমাদের দেখে তার বৃষ্টি আরও বেশি করে ঝরিয়ে দিচ্ছে। তার সাথে গুরুম গুরুম শব্দ তো আছেই। গ্যারেজ থেকে ওর বাইকটা বের করলো। সেখান থেকে একটা ছাতাও জোগাড় করে নিয়েছে আমার জন্য। আমি বাইকে ওর পেছনে বসে ছাতাটা শুধু আমার উপরই না, আয়নের মাথায়ও ধরে রাখলাম। মিররে তাকিয়ে একটি মুচকি হাসি দিয়ে আয়ন আস্তে আস্তেই ফাঁকা রাস্তায় বাইক চালাতে লাগলো। ছাতা উড়ে না যাওয়ার জন্য এই ব্যবস্থা। আর তুমুল বৃষ্টি থামার জন্য নামিয়ে নিচ্ছে না। আমার মনে আয়নের চিত্র ছাপলো বোকা শোকা ছেলে হিসেবে। বোকা ছাড়া আর কি, ও খুব ভালো করেই জানে আমি এর থেকে বেশি আর কখনো আগাবো না। তবু বেকুবের মতো আমার জন্য সময় নষ্ট করছে। সময়ের যে খুব দাম কেরিয়ারের জন্য। আমার বাবা বলে, জীবনে সব থেকে বড় ইম্পর্টেন্ট হলো কেরিয়ার। এর থেকে বড় কিছু নেই। রাস্তা পার হওয়ার সময় সোজা সামনে না তাকিয়ে যদি এদিক ওদিক বারবার দেখতে থাকো তাহলে যেমন সরাসরি অ্যাক্সিডেন্ট হয়, তেমনি জীবনেও কেরিয়ারের দিকে সোজা নজর রেখে চলতে হয়, আশেপাশে না তাকিয়ে। সেভাবে না চললে জীবনেও অ্যাক্সিডেন্ট। মা খুব আপত্তি করতো,
বাবার এমন কথায়। বলতো, মেয়েটাকে আর কেরিয়ার করে পাথর বানিও না, কেরিয়ার ছাড়াও জীবনে অনেক কিছুর দিকে নজর দিতে হয়। বাবার আদর্শে আমি মাথা পেতে নিয়েছিলাম, মার কথায় কোনো কান দিতাম না, যেমনটি কান দেয়নি সেদিন তুলির কথায়। আমার রায় জীবন সম্পর্কে এখনো এমন জেনে ও খুব বিরক্ত হয়ে বলেছিল, এত ভালো ছেলে পেয়েও তুই হারিয়ে ফেলবি। আয়ন কতটা ভালোবাসে তোকে সেটা কি তুই একটুও বুঝিস না? কেরিয়ারই কি সব? আমি জবাব দিয়েছিলাম, হ্যাঁ, আমার কাছে কেরিয়ারই সব। কেমন যেন দম বন্ধ হয়ে আসছে। গলায় পেঁচানো ওড়নাটা হাত দিয়ে আরও আলগা করে নিলাম। বোতলের অবশিষ্ট পানির সবটুকুই পান করলাম। এখন পর্যন্ত 4 বোতল পানি খেয়েছি। আমার কিছুটা সামনেই একটি ছেলেকে জড়িয়ে ধরে তার ফ্যামিলি কান্না করছে। তাদের পাশে একটি বেগুনি রঙের শাড়ি পরিহিতা মেয়ে মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। হয়তো নতুন বউ, স্বামী বিদেশে চলে যাওয়ায় ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে। পরিবারের সবার ভিড়ে একটু কাছে যেতে পারছে না। ছেলেটিও বারবার মন খারাপ করে মেয়েটিকে দেখছে। অশ্রু না ঝরিয়েও যেন মেয়েটির কষ্ট সেখানকার সবার থেকে বেশি ছাপিয়ে উঠেছে। এত কষ্ট লাগে আপনজনদের ছেড়ে যেতে, জানতাম না তো। আমার নিউজিল্যান্ড যাওয়ার পাসপোর্ট নিয়ে একটি ঝামেলা বেঁধে গিয়েছিল। মন ভীষণ খারাপ হয়েছিল। শেষমেশ এয়ারপোর্টের ঝামেলার কোনো সমস্যা হয় না। আয়ন জানতে পেরে খুব ছুটোছুটি করে সেই সমস্যা নিয়ে। ছেলেটি আমাকে দিন দিন শুধু অবাকই করছিল। সে যদি আমাকে সত্যি পছন্দ করে থাকে তাহলে তো তার চাওয়ার কথা আমি যেন নিউজিল্যান্ডে না যেতে পারি। তা না করে আমার যাওয়ার ব্যবস্থা নিয়ে এভাবে খাটছে যেন আমার থেকে ওর বেশি চিন্তা। সমস্যাটা খুব সুন্দরভাবে মিটিয়ে ফেলে। আয়ান রিটায়ার্ড জর্জের ছেলে, মানে বাবা বেশিরভাগ সময় বিদেশে থাকে। এখন বাড়ির কেয়ারটেকার করিম চাচার কাছেই সে বড় হয়েছে। ও নিজেও একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। একদিন নিয়ে গিয়েছিল ওদের বাসায় পাসপোর্টের কাজেই। বিশাল বড় বাড়ি। আয়ানকে দেখলে বোঝা যায় না ওদের অবস্থা কেমন। খুব সিম্পল থাকে সে, কখনো গাড়ি বাড়ি নিয়ে আমাকে ইমপ্রেসও করতে আসেনি। নয়তো আজকালকার ছেলেরা একটু টাকাওয়ালা হলেই যে ভাব দেখাতে থাকে মেয়েদের সামনে, এমনই একটি টাকাওয়ালা ছেলে আমার পিছু লেগেছিল। উফ, গাড়ি নিয়ে এসে সামনে কি ভাব দেখাতো। দেখে দেখে গদা গদা টাকা খরচ করতো। আমার পাত্তা না পেয়ে 9 দিনের মাথায় ফুট। অথচ প্রথম দিন প্রপোজের সময় কত না কথাই বলেছিল, তোমাকে ছাড়া বাঁচব না, আমাকে এক পলক না দেখলে ওর হার্টবিট থেমে যায়, ব্লা ব্লা। 10 দিনের দিন দেখেছিলাম তো একটি নতুন মেয়ের সাথে, আর এটাকেই নাকি বলে ওদের সো কল্ড লাভ। একদিন আয়ানের বাসায় তার কম্পিউটারে আয়ানের থেকে একটি কম্পিউটার প্রোগ্রাম নিয়ে শিখছিলাম। এমন সময় মার ফোন আসে। আমি রিসিভ করে কথা বলতে থাকি অন্যদিকে তাকিয়ে। হঠাৎ আয়ানের একটি ইমেল আসে। আমি হোয়াটসঅ্যাপে পড়ছিলাম নিউ ইয়র্কের একটি ফেমাস কোম্পানি থেকে জব অফার। আয়ান সেখানে সিলেক্টেড হয়েছে। এই কোম্পানির নাম আমিও জানি। অনেক যোগ্যতা প্রয়োজন এখানে জব পাওয়ার জন্য। আমি নিজেও আরও 3 বছর আগে এখানে জবের কথা ভাবতেও পারবো না। তারা আর্জেন্ট লোক চায়, ডেট দেয়া আছে। আয়ান যদি যায় তাহলে আমার যাওয়ার আগেই ওর যাওয়া হবে। আয়ান একবার ইমেলটা পড়েই ডিলিট করে দিল। আমার চোখ ছানাবড়া হয়ে গেল ওর কাজে। আমি ফোন কেটে বিস্মিত হয়ে চেঁচিয়ে বললাম, এটা তুমি কি করলে? আয়ন আমার দিকে না তাকিয়েই অপ্রস্তুত হয়ে বলল, আমার একটা কাজ আছে, আমি এখন যাই। হ্যাঁ, তুমি বাসায় চলে যেও। আমাকে আর কিছু না বলার সুযোগ দিয়েই সে চলে গেল। আমি শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম তার চলে যাওয়ার দিকে। মানুষটা কি সে 1 মিনিটও ভাবলো না ইমেলটা ডিলিট করার আগে এত বড় অফারকে মিস করে। আন্টি আন্টি, আমার এই টেডি বিয়ারটা একটু কিছুক্ষণের জন্য তোমার কাছে রাখবে? একটি 5 বছরের মিষ্টি মেয়ে আমাকে হাত ধরে ডেকে বলছে কথাগুলো। আমি একটা মুচকি হাসি দিয়ে রাখলাম তার মাঝারি সাইজের টেডিটা। পেছন থেকে ওর মা বলছে, হয়েছে এবার, এখন চলো ওয়াশরুমে। একটু পর ছোট্ট মেয়েটি ফিরে এসে আমার হাত থেকে টেডিটা নিয়ে নিল। তার মা শিখিয়ে দিল, আন্টিকে থ্যাংক ইউ বলো এবার। শুধু শুধু জ্বালালে, আমার কাছেও তো রাখতে পারতে। মেয়েটি প্রতিবাদে সুরে বলল, না, তোমার কাছে রাখলে তুমি ফেলে রেখে চলে যেতে। আমার টেডিটাকে বিদেশে তুমি নিতে চাওনি। তার মা তাকে বলল, তো মামুনি আর কি বলবো, শুধু শুধু এত বড় টেডি হাতে করে বিদেশে নেওয়ার কি দরকার? আমরা সেখানে গিয়ে তো এর থেকে বড় টেডি কিনতে পারতাম, তাই না? মেয়েটি জোরে বলল, না, আমার এই টেডিটাই চাই, আমার ফ্রেন্ড, আমি ওকে ভালোবাসি। তারপর আমার গালে তার নরম হাতটি আলতো করে সে বলল, বলো তো আন্টি, ভালোবাসার জিনিসকে কি ফেলে যাওয়া যায়? আমার গালে একটি চুমু দিয়ে মিষ্টি হেসে বলল, থ্যাংক ইউ। মেয়েটা এক হাতে মায়ের হাত, আরেক হাতে তার টেডি বিয়ারটা নিজের সাথে শক্ত করে আঁকড়ে ধরে হেঁটে যাচ্ছে। আমার চোখ ছলছল করে উঠল। আমার ইমোশন খুব কম,
চোখে পানি খুব কমই আসে। আর আজ সেদিনের পর আয়ানের সাথে আর আমার দেখা হয়নি। নিজের যাওয়া নিয়ে খুব ব্যস্ত ছিলাম। নিউজিল্যান্ডে যাওয়ার ঠিক 3 দিন আগে ওর সাথে দেখা করলাম সেই কফি শপে। আয়ান এসে বসতেই আমি তাকে আগে থ্যাংক ইউ বললাম। সত্যি অনেক হেল্প করেছে। আর মিষ্টি এসে বলল, থ্যাঙ্কস বলার দরকার নেই। তাহলে কি চাও? কিছু না। আমি অবাক হয়ে হেসে বললাম, কিছুই চাও না? আমার কিন্তু যাওয়ার সময় এসে গেছে। এতদিন আমার পেছনে ঘুরছো, এত হেল্প করেছো, কোনো কিছুর জন্যই নিশ্চয়ই তোমার আমার থেকে কোনো চাওয়ার নেই। সে আবারও হেসে বলল, না। আমি সত্যি এবার চরম অবাক হলাম। শুধু শুধু কেউ কারোর জন্য কিছু করে না। সূক্ষ্ম হলেও সম্পর্কে একটু না একটু চাওয়া সবারই থাকে। একবার একটি ছেলে আমাকে লিফট দিয়েছিল তার গাড়িতে। গাড়ি থেকে নামার আগে ফোন নাম্বারটা ঠিকই চেয়ে নিল। আমিও একটু অবাক হইনি, কারণ আমি জানতাম এমন কিছুই হবে। কোনো কিছু চাওয়ার পরিবর্তেই সে আমাকে এতটা রাস্তা নিয়ে এসেছে। আয়ান সম্পর্কেও আমার ধারণা এমনই ছিল। আমি ভেবেছিলাম সেও আমার কাছ থেকে লাস্ট মোমেন্টে কিছু চেয়ে বসবে, সবসময় কন্ট্রাক্ট করতে বলবে, এর থেকে বড় কোনো প্রতিশ্রুতি অথবা আমাকে না যাওয়ার জন্য রিকোয়েস্ট করবে। কিন্তু না, তার নাকি কিছুই চাই না। এতটা স্বার্থহীন হয়ে কেউ কারোর জন্য কিছু করে? আমি বললাম, এত কিছু শুধু শুধু তাহলে কেন করলে? কিছুই তো পেলে না। আয়ন মাথা নিচু করে হেসে বলল, পেয়েছি আর পাচ্ছি। আমি অবাক হয়ে বললাম, কি? আমি অস্ফুট স্বরে বললাম, ভালোবাসো আমাকে? আয়ন মুচকি হেসে মাথা নিচু করে ধীরে ধীরে বলল, তোমাকে দেখার পর থেকে তোমাকে নিয়ে মাইন্ড এত ব্যস্ত হয়ে পড়েছিল যে কখনো নিজেকে এটা প্রশ্ন করার সময় পাইনি। এখন যেহেতু তুমি জিজ্ঞাসা করলে, তাই ভেবে দেখলাম ভালোবাসা যদি এমন হয় তাহলে ভালোবাসি। হঠাৎ আমার মনে পড়লো সেই ইমেলের কথা। আমি বললাম, একটা কথা জিজ্ঞাসা করব, সত্যি বলবে কিন্তু? আমি তোমাকে কখনো মিথ্যা বলি না। সেদিন সেই মেইলটা তুমি ডিলিট করলে কেন? এত বড় জবের অফার কেউ রিজেক্ট করে? জবের জন্য জয়েন যদি আর 4 দিন পর করা যেত তাহলে করতাম, কিন্তু এখন যদি অ্যাকসেপ্ট করতাম তাহলে আমাকে তোমার আগেই যেতে হতো। আমি চোখ কপালে তুলে বললাম, তো 4 দিন 3 দিনে কি হয়? এটা ভাবার জন্য তুমি 1 মিনিটও সময় নিলে না? আর মৃদু হেসে বলল, এতে ভাবাভাবির কি আছে? আমি শুধু এতটুকু জানি, লেগেন্সের উপরে 3/4 হাতের লং টপ আর গলায় 2 পাশ দিয়ে ওড়না জড়ানো হালকা কোকড়া চুলের একটি মেয়ে আছে, যাকে একবার দেখার একটি সূক্ষ্ম সুযোগ থাকলেও তা মিস করার সাধ্য আয়ানের নেই। 3 দিন বেশি দেখতে পারবো, এ তো অনেক। আয়ানের কথা শুনে কিছুক্ষণ হাঁ করে ওর দিকে তাকিয়ে থেকে খিলখিল করে হেসে দিলাম। সিরিয়াসলি, ওর এমন বোকাশোকা ইললজিক্যাল কথা শুনে আমার খুব হাসি পেয়েছিল। তারপর হাসি থামিয়ে বললাম, তাহলে আমি তো 3 দিন পর চলে যাব, তারপর কি করবে? আয়ান চুপ করে রইল। আমি বলতে থাকলাম, ঠিক আছে, আমাকে শুধু দেখলে যদি তোমার এত বড় পাওয়া হয়ে যায় তাহলে আমি তোমাকে একটা ট্রিট দিচ্ছি। হাত ঘড়ি দেখে বললাম, তোমাকে 17 মিনিট সময় দিচ্ছি। এই 17 মিনিট আমি চুপ করে বসে থাকবো আর তোমার দিকে তাকিয়ে থাকবো। তুমিও আমাকে চুপচাপ তাকিয়ে শুধু দেখে যাবে। স্টার্ট। আমি আয়নের দিকে চুপ হয়ে তাকিয়ে আছি। মিটিমিটি হাসি পাচ্ছে, বাট চেপে রেখেছি। আমি মজার ছলে নিলেও ও খুব সিরিয়াসভাবেই আছে। পাগল ছেলে, এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, এক পলকও ফেলছে না। 9 মিনিট হয়ে গেছে। এবার আয়নের চেহারা আস্তে আস্তে একটা মলিন হাসি ভেসে উঠল। চোখে যেন কিছু চেপে রাখার ছাপ ফুটে উঠেছে। চোখ হালকা ছলছল করছে। হঠাৎ আমার জন্য কি হলো? হাসি উধাও হয়ে যেয়ে মুখ ফ্যাকাশে হয়ে গেল। 11 মিনিটের মাথায় আমি ব্যাগ কাঁধে নিয়ে ধপ করে দাঁড়িয়ে রুক্ষ হয়ে বললাম, আর কখনো আমার সামনে আসবে না। কথাটি বলে হনহনিয়ে চলে আসলাম। আমার কথা মতো আয়ন আর আমার সামনে আসেনি। আর আমি এই 3 দিন দ্রুত কাটার অপেক্ষা করতে লাগলাম। জীবনের সত্য বিপরীত স্রোতে চলার তুমুল চেষ্টা করছে। আমি কঠোর শ্রমে তাকে ঠেকিয়ে রেখেছি। সেদিনের পর থেকে আমার এমন লাগছে কেন? মনে হচ্ছে শ্বাস নিতেও পারছি না, কি যেন নেই, চরম অস্থির লাগছে। ফ্লাইট নাম্বার BA2232 যাত্রীদের জানানো যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই ফ্লাইট টেক অফ করবে। আমি দাঁড়িয়ে পড়লাম। চারপাশে অসংখ্য মানুষ, সবার মাঝে এক ব্যস্ততা। সেই ব্যস্ততার মাঝে আমি কিছু মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার চারপাশটা যেন ঘুরছে। লাগেজের হ্যান্ডেলটা শক্ত করে ধরে দ্রুত চলা শুরু করলাম। গেটে থাকা গার্ডরা আটকে বলল, ম্যাম, একবার বেরোলে কিন্তু আপনি আর ফেরত আসতে পারবেন না। আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। গার্ড আবার বলল, আর ইউ শিওর? এর থেকে বেশি শিওর আর আমি কখনো হইনি। নেমে এলাম রাস্তায়।
ট্যাক্সি ধরে আয়নের বাসার সামনে নামলাম। এয়ারপোর্টে ঝিরিঝিরি বৃষ্টি হলেও এখানে বেশ জোরে সোরে নেমেছে। আজ কোনো খারাপ লাগছে না, কোনো চিন্তা হচ্ছে না, জাস্ট ভিজে যাচ্ছি। করিম চাচার থেকে জানলাম আয়ন উপরের রুমে আছে। সিঁড়ি বেয়ে উপরের রুমে গিয়ে দেখলাম পুরো রুমে আমার ছবি ছড়িয়ে ছিটিয়ে রাখা। রুমের ছাদে সেই ছাতাটা এখন শোপিসের ন্যায় ঝুলে আছে, সেভাবেই খোলা অবস্থায়। সেখানে নাকি আমার স্পর্শ আছে, তাই আর সেটা ফেরত না দিয়ে নতুন ছাতা কিনে দিয়েছে তাদের। পাগল একটা। আয়ন রুমের বাইরে খোলা ছাদের কোনায় গুটিসুটি মেরে বৃষ্টিতে বসে কাঁদছে। আমি পেছনে গিয়ে ডাক দিলাম, আয়ান। আমার আওয়াজ শুনে সে অপ্রস্তুত হয়ে তাড়াতাড়ি চোখের পানি মুছে মুখে হাসি টানার চেষ্টা করলো। বৃষ্টি হচ্ছে, তবুও খুব অদ্ভুতভাবে অশ্রু ঠিকই বোঝা যাচ্ছে। ও বলল, সারা, আজকে না তোমার ফ্লাইট? তুমি এখানে এসেছো কেন? আমাকে ফোন করতে, আমি তোমার কাছে চলে যেতাম। আমি বৃষ্টিতে থায় দাঁড়িয়ে অনেকক্ষণ চুপ হয়ে তার কথা শুনছিলাম। বলা শেষ হলে তারপর বললাম, এখনো মুখে হাসি এনে রেখেছো? তোমার কষ্ট হচ্ছে না? আমার কথায় সে আমার থেকে দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, তোমার খুশি তো তার মধ্যেই। আমি ফুপিয়ে কেঁদে উঠে বললাম, না, আমার খুশি তার রাস্তা ঘুরিয়ে নিয়েছে। আমার দম বন্ধ হয়ে আসছে সেই পুরনো রাস্তায়। আমি বুঝে গেছি, সোজা সামনে না তাকিয়ে বারবার এদিক ওদিক দেখলে যেমন অ্যাক্সিডেন্ট হয়, তেমনি আশেপাশে একেবারেই না দেখে শুধু সোজা তাকিয়ে থাকলেও অ্যাক্সিডেন্ট হয়। জানি না কেন মানুষ ভালোবাসার সাথে ক্যারিয়ারের তুলনা করে, কেন এই দুটোর মাঝে একটি চুজ করতে হিমশিম খায়, যেখানে সব কিছুই এত পরিষ্কার। ক্যারিয়ার হলো জীবনে একটু ভালোভাবে বেঁচে থাকার উপায়, আর ভালোবাসা হলো জীবন। আগে বেঁচে থেকে তারপর তো ভালো করে বাঁচার কথা চিন্তা করতে হবে, তাই না? ভালোবাসার সাথে কোনো কিছুর তুলনা হয় না, ভালোবাসা তুলনাহীন। আয়ান চোখের পানি আড়াল করে বলল, কিন্তু তোমার এত বড় সুযোগ। আমি তাকে থামিয়ে রাগ করে বললাম, আরে সুযোগের কি? আমি বাংলাদেশি কোনো জবের জন্য ট্রাই করব। হয়তো আমাকে 1 বছর আরও বেশি অপেক্ষা করতে হবে, হয়তো এর থেকে ছোট জবই হবে। সুযোগ একটা গেছে, আরেকটা আসবে। আমি চেষ্টা করব, কিন্তু ভালোবাসা তো আর বারবার আসবে না। আমার দম বন্ধ হয়ে আসছে, আগে আমাকে বাঁচতে দাও, তারপর না হয় ভালো করে বাঁচার কথা চিন্তা করব। কথাটা বলে আয়নের বুকে ঝাঁপি পড়ে শক্ত করে আঁকড়ে ধরলাম। এই তো আমার শান্তির নীড়, আমার খুশির আশ্রয়, নিঃশ্বাসের অবলম্বন। আয়ন কাঁদছে, খুব কাঁদছে, আমাকে জড়িয়ে ধরে। সেও হয়তো তার সুখের আশ্রয় পেয়েছে। এর থেকে বেশি সুখ একটি মানুষের কাছে আর কি হতে পারে? এ যে ভালোবাসার সর্বসুখের আধার। আজকালকার এই রূঢ় বাস্তবতায় ভালোবাসাকে যারা অপশন হিসেবে রাখে, গল্পটা তাদের জন্য। কেরিয়ারও অনেক ইম্পর্ট্যান্ট, তবে ভালোবাসার সাথে সত্যি কোনো কিছু তুলনা হয় না। কিন্তু হ্যাঁ, ভালোবাসাটা কিন্তু সত্যিকারের হতে হবে। এখনকার সময় যা চলে তাকে ঠিক ভালোবাসার নাম দিতে ইচ্ছে করে না। আর মেয়েদের জন্য আরেকটা কথা, নিদ্র ভদ্র আয়নের মতো ছেলে কিন্তু আদৌ হয় না। বাস্তবতা খুব খারাপ, তাই বাস্তবতার বাইরে কল্পনাতেই না হয় বেঁচে থাকুক এই সুন্দর অনুভূতিগুলো। বাস্তবতায় না পাওয়া অপূরণকে পূরণ করার জন্যই হয়তো সৃষ্টিকর্তা আমাদের কল্পনা শক্তি দিয়েছেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।